আপনি যদি গ্রাম এলাকায় থাকেন এবং 100 দিনের কাজ করতে চান তাহলে জব কার্ডে আপনার নাম থাকা জরুরি এবং জব কার্ড আপনাকে বানাতেই হবে। তাহলে এই জনকল্যাণ শিবিরে জব কার্ডের জন্য আবেদন ফর্ম জমা নিচ্ছে। আপনি কিভাবে জব কার্ডের ফর্ম পাবেন, কিভাবে ফিল আপ করবেন, কি কি ডকুমেন্ট দেবেন এবং কোথায় জমা করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে ইন ডিটেলে বলছি। সবার আগে বলবো জব কার্ডের জন্য যে ফর্মটা সেটা কোথায় পাবেন। জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্মটা নিয়ে আসতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। আরেকটা উপায়, আপনারা জব কার্ডের ফর্ম বাড়ি বসে ডাউনলোড করতে পারেন। চলুন কি করে ডাউনলোড করবেন সেটা দেখে নিই। তোমাকে গুগলে আসতে হবে, ফোনের যে কোনো ব্রাউজার থেকে গুগল ওপেন করবে, গুগলে গিয়ে সার্চ করবে ডাব্লিউবি তথ্য, তাহলে আমাদের ওয়েবসাইট চলে আসবে www.তথ্য.com। এই ওয়েবসাইটটা ওপেন করবে। ওপেন করার পরে প্রথমেই দেখো আমরা দিয়েছি জব কার্ডের ফর্ম ডাউনলোড করো। তো এখানে তুমি জব কার্ডের ফর্ম ডাউনলোড করতে পারবে। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই আর্টিকেলটা ওপেন হবে। আর্টিকেলটা স্ক্রল করে নিচে আসো এবং এখানে দেখো জব কার্ড ফর্ম ডাউনলোড করার লিঙ্ক আছে। এখানে ক্লিক করলেই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। এবার তুমি যদি এই আর্টিকেলটা খুঁজে না পাও তাহলে কি করবে, আমাদের যে মেনু আছে পে, এই মেনুতে ক্লিক করবে এবং এখানে গভর্নমেন্ট স্কিম এই অপশন ক্লিক করলে এখানে দেখতে পারবে উজ্জ্বলা যোজনার ফর্ম দেওয়া আছে, বৃদ্ধ ভাতার ফর্ম দেওয়া আছে, আয়ুষ্মান ভারতের ফর্ম আছে, জব কার্ডের ফর্ম আছে, অন্নপূর্ণার ফর্ম রয়েছে। এছাড়া তুমি এখানে সার্চ করতে পারো জব কার্ড বলে, মানে যেই প্রকল্পের ফর্ম ডাউনলোড করতে চাও সেই প্রকল্পের নামটা এখানে সার্চ করবে। তো আমরা এখানে জব কার্ড বলে সার্চ করে দিচ্ছি। সার্চ করলে দেখো জব কার্ডের যেই আর্টিকেলটা সেটা এখানে চলে আসবে। এখানে ক্লিক করবে। ক্লিক করলে এবার আর্টিকেলটা ওপেন হলো। এবার স্ক্রল করে নিচে এসে এইখানে ক্লিক করে এই বাটনে ক্লিক করে জব কার্ডের ফর্মটা তুমি ডাউনলোড করতে পারো খুব সহজেই। এখান থেকে ফর্মটা ডাউনলোড করে যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট করে আনবেন। 15 টাকা বা 10 টাকা মতো লাগবে। প্রিন্ট করে এবার এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো চলুন দেখে নিই কোন কোন অপশনে কি কি ফিল আপ করবেন। স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা আগে বুঝে নিই। তাহলে এখানে 3টে ফর্ম আছে। এই ফর্মটা ডাউনলোড করো এবং ডাউনলোড করে ফর্মটা প্রিন্ট করে আনো এবং এই 3 পাতার ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা আমরা এখন দেখে নিচ্ছি। তো প্রথমে এখানে লিখতে হবে তোমার ব্লকের নাম। এখানে তোমার যে বিডিও অফিস বা ব্লকের নাম দেবে, ঠিক আছে। দেখো এখানে বলা আছে জনকল্যাণ শিবির জব কার্ডের জন্য আবেদনপত্র, মানে জনকল্যাণ শিবিরে গিয়ে তুমি এটা জমা করতে পারো। অথবা যদি জনকল্যাণ শিবির বন্ধ হয়ে যায় তো দ্বিতীয় দফায় যখন আবার জনকল্যাণ শিবির বসবে সেখানে গিয়েও জমা করতে পারবে বা তোমার বিডিও বা পঞ্চায়েতে গিয়েও জমা করতে পারবে, ঠিক আছে। এবার বিষয় কি, জব কার্ডের জন্য আবেদনপত্র এটা। এবার এখানে তুমি যদি মহিলা হও তাহলে তোমার স্বামীর নাম, বিবাহিত হলে স্বামীর নাম দেবে, পিতার নামে কেটে দেবে এবং তোমার নাম লিখবে এবং তারপরে তোমার ঠিকানা লিখতে হবে এবং এখানে তোমার গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, ঠিক আছে। এবার অনেকে আছো যারা এখানে অবিবাহিত, সেই সমস্ত অবিবাহিত পুরুষরা যদি আবেদন করে তাহলে সে পিতার নাম দেবে, বা বিবাহিত পুরুষরা আবেদন করলেও পিতার নাম দেবে, এখানে স্বামীর নাম কেটে দেবে। তাহলে সেই পুরুষের নাম এবং তার ঠিকানা এবং এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, ঠিক আছে। তাহলে এখানে লিখতে হবে। লেখার পরে এখানে তারিখ দেবেন, যেদিন জমা করছেন এই ফর্মটা সেই তারিখ বসাবেন। আবেদনকারী সই করবেন, সই না করতে পারলে টিপ ছাপ দিলেই হবে। এবার আবেদনকারীর পুরো নাম এখানে লিখতে হবে এবং এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার লিখবেন। তো আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার লিখবেন, তাহলে ভালো হবে। এবার এই ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে সেগুলো হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এবং কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে তার জেরক্স। তাহলে এই 4টে ডকুমেন্টের জেরক্স এই ফর্মের সঙ্গে দেবেন। এছাড়া আরো ফর্ম রয়েছে 2 নম্বরে, পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, যেখানে আপনার পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এখানে আপনার নাম লিখবেন, আবেদনকারীর নাম, যে আবেদন করছে তার নাম, এইখানে যার নাম লিখেছিলেন আবেদনকারী বা এইখানে যে সই করেছিলেন সেই আবেদনকারীর নামই কিন্তু এখানে লিখতে হবে। এবার তারপরে তার পিতা অথবা তার স্বামীর নাম। তো এক্ষেত্রে আপনি যদি পুরুষ হন তাহলে পিতার নাম দেবেন, আপনি যদি অবিবাহিত মহিলা হন তাহলেও পিতার নাম দেবেন। যদি বিবাহিত হয়ে যান এবং স্বামীর নামে কাগজ ট্রান্সফার হয়ে যায় তাহলে স্বামীর নাম লিখবেন, পিতার নামটা কেটে দেবেন। এবার পরিবারের প্রধান সদস্যের নাম, আপনার পরিবার যদি আপনিই প্রধান হন, অর্থাৎ যে আবেদন করছে সেই যদি প্রধান হয় তাহলে তার নামই এখানে হবে। এবার দেখা যাচ্ছে যে আবেদন করছে সে তার পরিবারের প্রধান নয়, তাহলে তার পরিবারের যে প্রধান তার নামটা এখানে লিখতে হবে, পুরো নাম, নাম ও পদবি। এবার বর্তমান ঠিকানা, এটা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস বলেনি, বর্তমান মানে কারেন্ট অ্যাড্রেস বলা হয়েছে। তারপরে এখানে তোমার গ্রামের নাম, মৌজা, সংসদ, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম লিখবে, জেলার নাম লিখবে এবং পিনকোড লিখবে। এগুলো লেখার পরে এবার পরিবারের সদস্যদের তথ্য দিতে হবে। তোমার পরিবারের যতজনকে তুমি এই জব কার্ডের মধ্যে রাখতে চাইছো তাদের নাম এখানে লিখবে এবং যাদের নাম জব কার্ডে থাকবে সম্ভবত তারাই ওই 100 দিনের কাজে অংশগ্রহণ করতে পারে। জব কার্ডের এই মেম্বার যদি নাম না থাকে তাহলে সে কিন্তু অংশগ্রহণ করতে পারে না। তাহলে 1 নম্বরে পরিবারের সদস্যের নাম লিখবে। এখানে যে আবেদনকারী তাকে আলাদা করে ফিল আপ সম্ভবত করতে হবে না। এবার আমি একজনের নাম লিখছি, এখানে তার জন্ম তারিখ লিখবো, এখানে সেই স্ত্রী না পুরুষ সেটা এখানে লিখবো, মেল ফিমেল, তার কাস্ট লিখবো এসসি এসটি ওবিসি জেনারেল, সেই কাস্ট মেনশন করে দেবে। এবার ভোটার কার্ডের পুরো নাম্বার এখানে লিখবে, তার আধার কার্ডের নাম্বার এখানে লিখবে, আধারের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে ওই সদস্যের সেই ফোন নাম্বার লিখবে এবং ব্যাংকের তথ্য, ব্যাংকের নাম
অথবা ব্যাংকের শাখা বা আইএফএসসি কোডের নাম বা পুরো অ্যাকাউন্ট নাম্বার, এগুলো কিন্তু লিখতে হবে। তাহলে এখানে তোমাকে লিখতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং ব্যাংকের নাম, এরকম অবলিক দিতে দিতে লিখতে লিখতে যাবে। অর্থাৎ এখানে ব্যাংকের নাম লিখবে, এখানে আইএফএসসি কোড দেবে, এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবে, তাহলে হয়ে যাবে। এবার এইভাবে যে পরিবারের 2 নম্বর সদস্য তার এখানে নাম লিখতে হবে, পরিবারের 2 নম্বর সদস্যের জন্ম তারিখ, সে ছেলে না মেয়ে সেটা লিখবে, তার কাস্টটা এখানে মেনশন করবে, তার ভোটার কার্ডের নাম্বার লিখবে, তার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার এখানে লিখবে, এখানে আধার নাম্বার লিখবে এবং তার ব্যাংকের আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের নাম এখানে লিখে দেবে। এইভাবে তুমি হাইয়েস্ট এখানে একটা ফর্মে 5 জন সদস্যকে আরো অ্যাড করতে পারো এই ফর্মে। তো তুমি বা তোমার পরিবারে যে সমস্ত বা যে সকল সদস্যরা 100 দিনের কাজ করতে চাইছে তাদের তথ্যগুলো এখানে কিন্তু অ্যাড করতে হবে বা লিখতে হবে, ঠিক আছে। এইবার এখানে আবেদনকারী আবার সই করবে এবং আবেদনকারীর পুরো নাম এখানে লিখবে। এবার এই জায়গাটা ফাঁকা রাখবে, রিসিপ্ট এটা কিছু করবে না, এটা জমা নেওয়ার সময় এটা ওরা ফিল আপ করবে। এবং তারপরে এইটুকু এই যে রিসিপ্ট লেখা আছে এইগুলো তুমি কিছু করবে না, এইগুলো তোমাকে ছিঁড়ে দিয়ে দেবে। মানে তুমি যখন ফর্মটা জমা দেবে, ফর্মটা জমা দেওয়ার পরে তুমি যে ফর্ম জমা দিয়েছো তার প্রমাণ স্বরূপ তোমাকে এই রিসিপ্টটা ছিঁড়ে ওরা দিয়ে দেবে, ঠিক আছে। এবং এখানে দেখো মেনশন করাই আছে যে সিল সহ কর্মচারীর স্বাক্ষর, অর্থাৎ যে জমা নেবে সে এখানে সিল মারবে এবং সে সই করবে, করে এইটুকু রিসিপ্ট কপি তোমাকে ছিঁড়ে দিয়ে দেবে। এবারে আধার কনসেন্ট ফর্মটাও তোমাকে দিতে হবে লিখে, এটাও ফিল আপ করতে পারো বা বাংলাটাও ফিল আপ করতে পারো, যেটা তোমার জন্য সহজ হবে সেটা প্রিন্ট করে নেবে বা দুটোই করতে পারো। তো প্রথমে কি করতে হবে, তোমার নাম লিখবে, আবেদনকারীর নাম, আবেদনকারীর জব কার্ডের নাম্বার চলে আসবে এখানে, এটা ফাঁকা রাখবে, তুমি তো জব কার্ডের নাম্বার এখন জানবে না, তো এই জায়গাটা তুমি ব্ল্যাঙ্ক বা ফাঁকা রাখবে। এখানে তোমার আধার নাম্বার লিখবে, এখানে ডেট লিখবে যেদিন জমা দিচ্ছ, এবার এখানে সিগনেচার করবে বা আঙুলের ছাপ দেবে, তারপরে তোমার নাম লিখবে। তাহলে এই ওপরেরটা কমপ্লিট হয়ে যাবে, নিচেরটাও আবার তোমার নাম লিখবে এবং এই জায়গাটা ফাঁকা রাখবে, এখানে তুমি কিছু ফিল আপ করবে না, এখানে পরবর্তীতে জব কার্ডের নাম্বারটা অ্যাড হবে যদি জব কার্ডটা হয়ে গিয়ে থাকে। এবং এখানে তোমাকে কি লিখতে হবে, আধার কার্ডের নাম্বার এই ঘরটাতে কিন্তু লিখতে হবে, এই ঘরটাতে আধার কার্ডের নাম্বার, তাহলে হয়ে যাবে। মনে রাখবে এই জায়গাটা কিন্তু ফাঁকা রাখবে, এটাই তুমি কিছু লিখবে না। তারপর এখানে সই করবে বা টিপ সই মারবে, তোমার নাম লিখবে এবং এখানে তোমার তারিখ লিখবে। তাহলে এই 3টে ফর্ম এইভাবে ফিল আপ করবে। তাহলে ফর্মটা ফিল আপ করেছেন, এবার এর সঙ্গে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে সেই ডকুমেন্টের লিস্টগুলো একবার আমরা দেখে নিই। এবার এই 3টে ফর্মের সঙ্গে যে ডকুমেন্ট দেবে সেটা হচ্ছে ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের প্রথম পাতার পাসবইয়ের জেরক্স, কাস্ট সার্টিফিকেট থাকলে তার জেরক্স। এই ডকুমেন্টগুলো আবেদনকারীর দিতে হবে। জেরক্স করবে, জেরক্সের উপরে আবেদনকারী নিজের সই করবে বা টিপস আপ মারবে, যাকে বলে সেলফ অ্যাটাস্টেড। তারপরে এই ফর্মটা জমা করতে পারো তোমার নিয়ারেস্ট জনকল্যাণ শিবিরে। যদি 17 জুনের মধ্যে প্রথম দফায় জনকল্যাণ শিবির বসে সেখানে জমা করতে না পারো, দ্বিতীয় দফাতে আবার যখনই যেই ডেটেই জনকল্যাণ শিবির বসবে সেখানে গিয়ে জমা করবে, অথবা বিডিও পঞ্চায়েতেও তুমি জমা করতে পারো জব কার্ডের এই আবেদন ফর্মটা। এইবার ফর্মটা আপনি জমা কোথায় করবেন, তো ফর্মটা ফিল আপ করবেন জব কার্ডের ফর্মটা, তারপর এর সঙ্গে ডকুমেন্টের জেরক্স গুলো আপনি জমা করবেন জনকল্যাণ শিবিরে গিয়ে। এবার যদি জনকল্যাণ শিবিরে আপনি না যেতে পারেন তাহলে আপনার বিডিও অফিস বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে এই জব কার্ডের ফর্মটা জমা করে আসতে পারেন। তাহলে জনকল্যাণ শিবিরেই যে শুধুমাত্র জব কার্ডের ফর্মটা জমা করতে হবে এমনটা নয়, আপনি আপনার পঞ্চায়েত বা বিডিওতে গিয়েও জব কার্ডের ফর্মটা জমা করতে পারেন। তবে হ্যাঁ, এখন যেহেতু জনকল্যাণ শিবির চলছে তাই ওখানে গিয়ে ফর্মটা জমা করলে আপনার আবেদন ফর্মটা ভেরিফিকেশন বা যাচাই বাছাই আগে আগে হবে। এবার যদি জনকল্যাণ শিবির শেষ হয়ে যায় তাহলে দ্বিতীয় দফায় আবার জনকল্যাণ শিবির বসবে, কোনো একটা নির্দিষ্ট ডেট আবার ঘোষণা করা হবে, তখন আপনি গিয়ে জনকল্যাণ শিবিরে জব কার্ড সহ অন্যান্য 55টা প্রকল্পে আবেদন করতে পারেন। যদি আপনার তাড়াহুড়ো থাকে এবং জনকল্যাণ শিবির শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আপনার বিডিও বা পঞ্চায়েতে গিয়ে এই জব কার্ডের ফর্মটা জমা করে আসতে পারেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।